যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজকে, বিশেষ করে অনেকগুলো বড় খবর আছে যেটা শুরুতে আমরা আসলে টকিং পয়েন্ট হিসেবে রেখেছি, যেটা সেটা নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না। আজকে রহমানুল মাসুদ বলেছেন এটা সাংবাদিকদের জন্য যে আচরণবিধি নির্বাচনে সেটি বিষয়ে তিনি বসেছিলেন। ইলেকশন মানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, যারা ইসি রিপোর্টিং ব্রিফ করেন তাদের সঙ্গে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় ঢুকতে চাই, একটু কথা বলতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের। আজকে সারাদিনই এটা খবর ছিল। আমরা এই পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই নির্বাচন সংস্কার ব্যবস্থার যে কমিশন, সেই কমিশনের সদস্য জনাব আব্দুল আলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। শুরুতে একটু মন্তব্য জানি যে মানে পর্যবেক্ষক দল এবং বিদেশি সাংবাদিক এবং গণমাধ্যমের সামনে যে নীতিমালা আসলে সাংবাদিকদের জন্য এখন রাখা হয়েছে, এটার আসলে কোনো প্রভাব পড়বে বলে দেখেন কিনা? কারণ সেখানে বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ঢুকতে হবে, 10 মিনিট থাকতে পারবেন, সর্বোচ্চ 2 জন থাকতে পারবেন, ইত্যাদি। এগুলো আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন রাখবে কিনা? ধন্যবাদ। নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের আপনি যতটা এক্সেস দিবেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা তত বাড়বে। অর্থাৎ আমরা যে জায়গাটুকুতে ভোট দেই, যেটাকে আমরা গোপন কক্ষ বা মার্কিং প্লেস বলে থাকি, এই জায়গাটুকু বাদ দিয়ে যত বেশি অ্যাক্সেস দেওয়া হবে, যত বেশি মনিটরিং থাকবে, তত বেশি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং এটা করে মানুষের বা অংশীদারদের আস্থা বেশি হবে। আপনি যদি ধরুন যে একটা কেন্দ্রে একজন সাংবাদিক বা একাধিক সাংবাদিক খবর পেল যে ওই কেন্দ্রে জাল ভোট হচ্ছে কিংবা কোনো অনিয়ম হচ্ছে, তখন কিন্তু সেখানে একজন সাংবাদিক যাবে না। খুব স্বাভাবিকভাবে একাধিক সাংবাদিক ওই কেন্দ্রের খবর সংগ্রহ করার জন্য সেখানে ছুটে যাবেন। কাজে আপনি যদি 1জন বা 2জন সাংবাদিকের জন্য এটাকে রেস্ট্রিক্ট করে দেন, তখন কিন্তু আর অন্যরা খবর সংগ্রহ করতে পারবে না। এক ধরনের রেস্ট্রিকশন থাকবে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। কোনো সাংবাদিক যদি নীতিমালা ভঙ্গ করেন মানে তাহলে কি হয়, সেটার প্র্যাকটিসটা কি, বা এটা আসলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করাকে প্রভাবিত করবে কিনা, বা বিদেশি সাংবাদিকরা আসবেন, বিদেশি গণমাধ্যমগুলো আসবেন, যেহেতু এবার একটা মানে অন্যরকম প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, সেই জায়গা থেকে। না, আমরা অতীতে যেটা দেখেছি, এই যে মূলত তো গত 3টা নির্বাচনে বিদেশি সাংবাদিক বা বিদেশি পর্যবেক্ষক ছিলই না। আমরা যদি এভাবে দেখি, বরং নির্বাচন কমিশন আগের গুলোতে তারা সরকারি তহবিলে বিভিন্ন দেশ থেকে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা, তাদেরকে দাওয়াত করে এনেছিলেন। এরকম এরকম নজির আছে, সরকারি টাকা খরচ করে। মানে মূলত যারা প্রফেশনাল পর্যবেক্ষক, তাদেরকে আমরা দেখতে পাইনি গত 3টা নির্বাচনে। কিন্তু আমরা আশা করছি যে এবার নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশকে নিয়ে, এটাকে বিবেচনায় নিয়ে তারা আমাদের যে দুটো পর্যবেক্ষণ গাইডলাইন, একটা দেশীয় অর্থাৎ ডোমেস্টিক, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যবেক্ষণ গাইডলাইন, এই দুটোকে তারা রিভাইজ করেছে। এবং আমি দুটো গাইডলাইনই দেখেছি, এবং আমাদের যে সুপারিশ, সেই সুপারিশের বেশিরভাগ তারাই নিয়েছে। তো আমার ধারণা যে এবার বিপুল সংখ্যক পর্যবেক্ষক আমরা দেখতে পাবো। এবং আমরা গত 3টা নির্বাচনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় দেখা যেত যে সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, মনে হচ্ছে যে তারা এই যে বিদেশি পর্যবেক্ষক, তাদের নিয়োগের দায়িত্বটা তাদেরকে আমরা ড্রাইভিং সিটে দেখতে পেতাম। কিন্তু এবার ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে এই সিদ্ধান্তটা চূড়ান্তভাবে ইলেকশন কমিশন নেবেন, এটা অন্য কারো অধিকার নেই, এটা অন্য কারো ক্ষমতার মধ্যে থাকবে না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা দায়িত্ব হবে যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে। কাজে এরকম ভাবনা যখন হয়, তখন কিন্তু আমরা আশা করতে পারি যে এবার বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক এই আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। আর আমি আগে বলেছি, যত বেশি পর্যবেক্ষক থাকবে, তত বেশি কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। জি, থ্যাংক ইউ আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। মেহেদী হাসান পলাশ, আপনাকে আমি আশা করছি আমাদের এই আলোচনায় আপনি থাকবেন।